2024 সালের 36শে জুলাই তথা 5ই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশে বসবাস করছি। এই মুহূর্তে দেশের জনগণের একমাত্র প্রত্যাশা এই দেশটা যেন আমরা সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলি। রাজনীতি বলা হয় মানুষের কল্যাণের জন্য। মানুষ আশা করে বিগত 53 বছরে রাজনৈতিক দলের কিছু অংশ এবং তাদের কর্মীরা যারা এদেশের মানুষের অকল্যাণ করেছেন, ক্ষতি করেছেন, দেশের জনগণের বিরুদ্ধে যারা বিভিন্ন কারণে ভূমিকা রেখেছেন, তারা তাদের পুরাতন স্বভাব এবং অভ্যাসকে পরিবর্তন করে একটি সৌহার্দ্যের, সম্প্রীতির, ঐক্যের একটা বাংলাদেশ তারা রচনা করবেন। রাজনীতিবিদরা, রাজনৈতিক দলগুলো তারা তাদের কর্মসূচি জনগণের সামনে ভদ্রভাবে তুলে ধরবেন। তারা আগামী দিনে কি করতে চান, কিভাবে করতে চান, জনগণের সামনে তারা সুস্পষ্টভাবে পেশ করবেন। জনগণ যার কথা গ্রহণ করে, যাকে বিশ্বাস করে, তারাই আগামী দিনে দেশ পরিচালনা করবে, বাকিরা তাদেরকে সহযোগিতা করবে। এটাই হচ্ছে এদেশের আপামর মানুষের এই মুহূর্তে প্রত্যাশা। মানুষ পুরাতন ফ্যাসিবাদীদের মতো কোনো ব্লেম গেম, কোনো ট্যাগ লাগানোর রাজনীতি, পক্ষ বিপক্ষের রাজনীতি, আমি বড় তুমি ছোট, এইটা সেটা বলে জনগণের মধ্যে কেউ বিভাজন তৈরি করে আবারও ফ্যাসিবাদের পথকে উন্মুক্ত করুক, আবারও আধিপত্যবাদের পথকে উন্মুক্ত করুক, এটা এদেশের জনগণ চায় না। এদেশে যদি কেউ গঠনমূলক রাজনীতির বাইরে গিয়ে আবারও সেই ট্যাগের রাজনীতির দিকে যান, আবারও যদি বিভাজনের রাজনীতির দিকে যান, আবারও যদি কোনো হিংসাত্মক কথাবার্তা বলেন, জাতিকে কষ্ট দেওয়ার চেষ্টা করেন, এদেশের জনগণ ধরে নিবে আপনারা সেই ফ্যাসিবাদের রূপক, ফ্যাসিবাদের এক্সটেনশন হিসাবে, ফ্যাসিবাদেরই আপনারা উত্তরসূরি হিসাবে ভূমিকা রাখছেন। সংগ্রামী ভাইরা আমার, আজকে বাংলাদেশ নানাভাবে ক্ষত বিক্ষত হয়েছে বিগত 53 বছরে। এদেশে এমন একটা শ্রেণীর কথা বলেন, যেই শ্রেণীর মানুষেরা, যেই পেশার মানুষেরা বলবে যে আমরা খুব ভালো ছিলাম বা আমরা ভালো আছি। আপনারা যদি শিক্ষকদের কথা ধরেন তাহলে, বা শিক্ষা প্রতিষ্ঠানের কথা যদি ধরেন, কিংবা শিক্ষা ব্যবস্থার কথা যদি ধরেন, তাহলে আমাদের শিক্ষকদের বেতন এবং মূল্যায়ন, সম্মান সবচেয়ে কম। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানের যে উন্নয়ন, শিক্ষাকে ইহলৌকিক এবং পারলৌকিক উভয় জগতের মুক্তির জন্য যেভাবে একজন ছাত্রকে, তরুণকে গড়ে তোলা দরকার, তার কোনো সুপরিকল্পিত দিক নির্দেশনা শিক্ষা ব্যবস্থায় আমরা দেখি নাই। বরং শিক্ষাঙ্গনকে মিনি ক্যান্টনমেন্ট বানানো হয়েছিল, ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল, মদ তুলে দেওয়া হয়েছিল। অস্ত্রের জঞ্জনানিতে আমাদের নিরীহ ছাত্ররা, ছাত্রীরা তারা সঠিকভাবে পড়ালেখা করতে পারে নাই। আমাদের মেধাবী ছাত্ররা দেশে না থেকে তারা বিদেশে চলে গিয়েছে, বিদেশকে সার্ভিস দিচ্ছে। আবার অনেকে যে কোনোভাবে টিকে থেকে পড়ালেখা করলো, 25-30 বছর পড়ালেখা করার পরও তাদের চাকরি হয় না, পিয়নের চাকরি হয় না। তারা বেকারত্ব নিয়ে মা বাবার জন্য, সমাজের জন্য অভিশাপ হয়ে সমাজে তারা শেষ পর্যন্ত এমন সব কাজ করে যে কাজগুলো এই সমাজের জন্য মোটেই কল্যাণকর নয়। আজকে দরকার এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে প্লে থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের মহান আল্লাহর প্রেরিত যে কিতাব পবিত্র কোরআনুল মাজিদ, সেই কোরআনকে তর্জমা সহ
প্লে থেকে মাস্টার্স পর্যন্ত সিলেবাসের অন্তর্ভুক্ত করে ছাত্রদেরকে আগে ইসলামের জ্ঞান, আল্লাহর জ্ঞান, রাসূলের জ্ঞান, পরকালের জ্ঞান, দায়িত্বশীল হওয়ার জ্ঞান, তাকওয়ার জ্ঞান আগে দিতে হবে, যাতে করে তারা পড়ালেখা শেষ করে তারা সুদ না খায়, ঘুষ না খায়, মদ না খায়, অস্ত্র হাতে তুলে না আনে, মা বাবাকে অসম্মান না করে, বড়দেরকে সম্মান করে, ছোটকে স্নেহ করে দায়িত্ববোধ সম্পন্ন একটা জাতি গঠনের জন্য শিক্ষা হচ্ছে মানুষ গড়ার কারিগর, মানুষ বিনির্মাণের কারিগর। সেই শিক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি অবহেলিত ছিল। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমরা যদি আল্লাহর রহমতে দায়িত্ব পাই, এই শিক্ষা ব্যবস্থাকে পৃথিবীর বর্তমান যে চলমান যে প্রতিযোগিতার সময়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পৃথিবীকে চ্যালেঞ্জ করবে, আমাদের ছেলেরা সারা ওয়ার্ল্ডকে নেতৃত্ব দিবে, সেরকম ক্যাপাবল করে, নেতৃত্বের উপযোগী করে দেশ এবং বিদেশ সব জায়গায় তারা উন্নত নেতৃত্ব দিতে পারবে, সেরকম শিক্ষা ব্যবস্থা আমরা তৈরি করব। আমরা শিক্ষাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে অবৈতনিক করে দিব। শিক্ষা ক্ষেত্রে আজকে ক্লাসে পড়ালেখা না করিয়ে বাইরে কোচিং বিজনেস, রমরমা কোচিং বাণিজ্য। একজন সাধারণ মানুষ যে 20-25 হাজার টাকা আয় করে, সে মাসে প্রতিটা সাবজেক্টের জন্য 3,000, 4,000, 5,000 করে দিতে হবে। মাসে অতিরিক্ত 25-30 হাজার কোচিং এর জন্য ব্যয় করতে হবে, স্কুলে বেতন দিতে হবে। এইভাবে করে মা বাবা তার সন্তানকে পড়ালেখা করাবে না? সে তরি তরকারি কিনবে, না সে বাসা ভাড়া দিবে, না সে কিভাবে চলবে? আজকে কিছু লোক তারা অনেক সম্পদের মালিক, অনেক টাকার মালিক, আর দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, তাদের হাতে কোনো আয় রোজগারের ব্যবস্থা নেই। তাদের জন্য যে পর্যাপ্ত সুযোগ সুবিধা করে দেওয়া দরকার, সেগুলোর কোনো খবর বিগত দিনে যারা দেশ শাসন করেছে তারা সেটা করতে পারে নাই। সংগ্রামী ভাইরা আমার, আজকে আমার একটা অর্থনৈতিক ব্যবস্থা দেশে দরকার। একদিকে কলকারখানা গড়ে উঠবে, মানুষের আয় রোজগারের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা করে দেওয়া হবে। ছাত্র, বিশেষ করে যুবকদেরকে, ছাত্রদেরকে আমরা ইন্টারমিডিয়েট পাস করার পরে, লেভেল 11 পাস করার পরেই তারা একদিকে উচ্চ শিক্ষা গ্রহণ করবে, অন্যদিকে তারা চাকরি করবে, পার্ট টাইম চাকরি করবে, যাতে মা বাবাকে লং টাইম তাকে বহন করতে না হয়, তার বোঝা বহন করতে না হয়। যুবকদেরকে আমরা সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক এন্টারপ্রেনার হিসেবে তৈরি করব। আমরা এমন একটা সিস্টেম করব যেটাকে বলে কল্যাণ ব্যবস্থা, কল্যাণ রাষ্ট্র, যেখানে বিনা সুদে পর্যাপ্ত ঋণ দেওয়া হবে, কর্জে হাসানা দেওয়া হবে, এবং জাকাত থেকে যুবকদেরকে আত্মকর্মসংস্থানের জন্য আমাদের সরকার ধনীদের কাছ থেকে জাকাত আদায় করে গরিবদের লিস্ট করে একটা গরিবকে এমনভাবে তাকে এমন পরিমাণ দেওয়া হবে, ধরেন 5 লাখ টাকা দিয়ে দেওয়া হলো, তুমি একটা মুদির দোকান করো, কিংবা 5 লাখ টাকা দিয়ে তাকে মিডল ইস্টের কোনো দেশে পাঠাই দিল। একটা লোক একবারই জাকাত নিবে, সে 2 বার জাকাত নিতে হবে না। আমাদের কাছে যে পরিকল্পনা আছে, এই পরিকল্পনায় বাংলাদেশ থেকে দারিদ্র বিবেচন করতে 5 বছরের বেশি সময় লাগার কোনো কথা নয়। এটা প্রমাণ করার জন্য জাতিকে আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা সবাইকে দেখেছেন, 5টা বছরের জন্য আমাদের এই কথা দেখবার জন্য আমাদের হাতে চাবি তুলে দেন। আমরা 5 বছরের দারিদ্রকে হিমাগরে পাঠাই দেব ইনশাআল্লাহ। আমরা কৃষকের জন্য ভর্তুকি দিয়ে অথবা একেবারে ফ্রি তাদেরকে আমরা বীজ দিব, সার দিব, তাদেরকে আধুনিক যন্ত্রপাতি দিব, তাদেরকে আমরা কীটনাশক দিব, এগুলো দিব আমরা একেবারে চিপ রেটে, অথবা তাদের জন্য ইন্টারেস্ট ফ্রি লোনের ব্যবস্থা করব। কৃষি প্রধান দেশ, এখানে আমাদের কৃষকরা তারা খুবই স্বাচ্ছন্দ্যে তারা তাদের কাজগুলো করবে, উৎপাদন করবে। আবার উৎপাদন শেষে উৎপাদনের মূল্য সবচেয়ে বেশি পাইতে হবে কৃষকদেরকে। কৃষকের ন্যায্য মূল্য দিয়ে মাঝখানে ফড়িয়া আর ট্রাকে যে চাঁদাবাজ গোষ্ঠী কোনো দলের হোক
আর প্রশাসনের লোক হোক, এদের হাত থেকে এই পণ্যকে নিরাপদে সংশ্লিষ্ট জায়গায় পৌঁছে তারপর সবচেয়ে বেশি সস্তায় পাইতে হবে ক্রেতাকে। এগুলো একটা ব্যবস্থা লাগবে, সিস্টেম লাগবে, এগুলো কোনো ব্যাপারই না। এটা একটা সিস্টেম করে দিলে কৃষক ন্যায্য মূল্য পাবে, আবার ক্রেতা ন্যায্য মূল্যে কিনবে, আবার মাঝখানে যে মধ্যস্বত্বভোগী যারা এরা কোনো সুবিধা পাবে না। মধ্যস্বত্বভোগীদেরকে আমরা পয়সা দিয়ে এন্টারপ্রেনার বানাই দিব। বাবা, তুমি চান্দাবাজি ফকিরি করার চাইতে তুমি নিজে কাজ করে খাও। সব মধ্যস্বত্বভোগী আর ফড়িয়াদেরকে ডেকে আমরা ভালো করে চাইনিজ খাওয়াই দেব। তারপরে তাদেরকে আমরা মোটিভেশন দিব যে ভাইরা, যেভাবে তোমরা খেতে চাও ওটা কোনো ভালো পথ না। তোমরা আসো, তোমরা কি চাও বলো, বিদেশ যেতে চাও পাঠাই দিব, তোমরা যদি চাকরি করতে চাও ব্যবস্থা করে দিব, তোমরা যদি ব্যবসা করতে চাও আমরা পুঁজি দিব। একজন যখন পুঁজি পাবে, তার সহযোগিতা পাবে, ইন্টারেস্ট ফ্রি লোন পাবে, কিংবা নন রিফান্ডেবল ফান্ড পাবে, যেমন জাকাত নন রিফান্ডেবল, এটা আমরা দিয়ে দিব একবারে। তাহলে সে আর ফড়িয়া হইতে চাইবে না। চাইবে? ফড়িয়া বানাইছে কে? এই প্রশাসনের এক ধরনের অসাধু লোকেরা আর রাজনৈতিক দলের নেতারা। এগুলো করে তারা এখান থেকে বাগবাটোয়ারা নেয় আর কর্মী পুষে। রাজনৈতিক নেতারা কর্মী পুষে এইসব ফড়িয়া বানাইয়া, চান্দাবাজ বানাইয়া, তাদের হাতে অস্ত্র তুলে দিয়া, মাদক তুলে দিয়া, কিশোর গ্যাং বানাইয়া। আমরা কিশোর গ্যাং যারা হয়েছে এদের ডেকে এদের জন্য চমৎকার ব্যবস্থা করব, মা বাবার কুলে এদেরকে ফেরাই দেব। এগুলো শুধু একটা পরিকল্পনা দরকার, একটা সিস্টেম দরকার। এই সিস্টেম, যারা সিস্টেম লঙ্ঘনকারী, যারা নিজেরাই চাঁদাবাজ, যারা লুণ্ঠনকারী, যারা বিদেশ থেকে কোনো ব্যবসায়িক গ্রুপ আসলে আগে বলে যে আমাদেরকে কত পার্সেন্ট দিবেন, এটা কম, মানে কাজ দেওয়ার আগেই পার্সেন্টেজ, কাজ দেওয়ার পরে আবার পার্সেন্টেজ, আবার পার্সেন্টেজ, বাজেট যা হয় তার 5 বার চেঞ্জ করা লাগে, 5 বার বাজেট করা লাগে। লোটপাটের একটা কাহিনী। এই লোটেরাদেরকে, এই চাঁদাবাজ গোষ্ঠীকে, টেন্ডারবাজ গোষ্ঠীকে আমরা শিকলের মধ্যে নিয়ে আসবো, নিয়মের মধ্যে নিয়ে আসবো। শিকল মানে নিয়মের ভিতরে নিয়ে আসবো, নিয়ম মেনে এরাও কাজ করবে। আমরা চাঁদাবাজদেরকে ক্রস ফায়ারে দিব না, আমরা টেন্ডারবাজদেরকে তাদেরকে আমরা মেরে ফেলবো না, আমরা সমাজের খারাপ লোক যারা হয়ে গেছে এদেরকে মেরে ফেলবো না, এদেরকে বুকে টেনে নিয়ে বোঝাবো, এদের হাতে কাজ তুলে দিব, এরা সমাজের অ্যাসেট হয়ে যাবে। আমরা শ্রমিকের জন্য ব্যবস্থা করব। শ্রমিকরা দুর্ঘটনার শিকার হলে মা গো বাবা গো বলে চিৎকার করে, তার চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। ওই কারখানার মালিক যারা, শ্রমিকদের জন্য এমন ব্যবস্থা করতে হবে, তারা যদি অসুখ হয়, তাদের যদি দুর্ঘটনা ঘটে, তাহলে শ্রমিকদেরকে পর্যাপ্ত আপনাদেরকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে, তারা যেন সুস্থ হইতে পারে। তাদেরকে ভাতা দিতে হবে, তাদের বেতন দিতে হবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত খাটালে তাদেরকে অতিরিক্ত ভাতা দিতে হবে, তাদেরকে এমন পরিমাণ বেতন দিতে হবে তারা যেন কোনো কষ্টের মধ্যে না থাকে, সন্তানকে লেখাপড়া করাইতে পারে, তারা সম্মানের সহিত যেন চলাফেরা করতে পারে। শ্রমিকদের জন্য আমরা ব্যবস্থা করব, যুবকদের জন্য আমরা করব, ছাত্রদের জন্য আমরা করব, সিনিয়র সিটিজেনদের জন্য আমরা করব। সিনিয়র সিটিজেনরা বেকার শুয়ে শুয়ে সময় কাটাবেন না, আপনাদের জন্য বিভিন্ন আপনাদের উপযোগী, সম্মানজনক উপযোগী আপনার মেধাকেও কাজে লাগানো হবে। আপনার হাতেও বয়স হয়ে গেছে, ছেলের কাছ থেকে টাকা নিয়ে খাবেন কেন? আপনার পকেটে টাকা থাকবে, আপনি আপনার স্ত্রীর জন্য কিছু নিয়ে আসবেন, নাতি নাতির জন্য কিছু নিয়ে আসবেন, আপনি সমাজে চলাফেরা করবেন সম্মানের সহিত। একটা পরিকল্পিত বাংলাদেশ আমরা গড়ে তুলব, একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব, যেখানে একটা শিশু থেকে সিনিয়র সিটিজেন পর্যন্ত সবার জন্য সুন্দর অ্যারেঞ্জমেন্ট থাকবে, শিক্ষার ব্যবস্থা থাকবে, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে, মানুষকে সম্মান দেওয়া হবে। এখানে কেউ কাউকে নিজেকে আলাদা কিছু মনে করবে, আমি বিরাট কিছু, আমি রাজা আর বাকিরা সব প্রজা, এরকম ভাববার কোনো কারণ নাই। 18 কোটি মানুষ হবে বাংলাদেশের মালিক। তারা যদি এখান থেকে খাগড়াছড়িতে যেয়ে বাড়ি বানাইতে চায়, সেটা কোনো চাঁদা দেওয়া ছাড়া নির্দ্বিধায় বানাইতে পারবে। খাগড়াছড়িতে একজন যদি আইসা খাগড়াছড়ি থেকে যদি এখানে পল্লবীতে বানাতে চায়, এখানে বানাইতে পারবে নির্দ্বিধায়, কোনো চাঁদা দেওয়া ছাড়া। এক আল্লাহ ছাড়া
কোনো মানুষের ভয় থাকবে না। সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজ এগুলোকে আমরা চমৎকার সিস্টেমের মধ্যে আইনা দেশের নাগরিক হিসাবে তাদেরকে আমরা সম্মান দিব, তাদেরকে আমরা গড়ে তুলব, জাতীয় সম্পদে পরিণত করব আমরা ইনশাআল্লাহ। তাহলে এরকম একটা বাংলাদেশ আমাদের প্রত্যাশা। এখন বাংলাদেশে যারা রাজনীতি করছেন খামোকা পুরাতন কার্ড ব্যবহার কইরা ভোট পাইবেন। হাসিনা যা পারে নাই, হাসিনা এই কার্ড ব্যবহার করার পরে তাকে জাতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, জুতার মালা দিয়েছে। আমাদের ছাত্ররা, তারা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আপনাকে ব্যঙ্গ করে তারা বলেছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার। এটা একটা পরিত্যক্ত ধ্যান ধারণা, সেকেলে কার্ড, পরিত্যক্ত কার্ড। এটা একটা ডার্টি কার্ড। এই কার্ড বাংলাদেশে কেউ ব্যবহার করে জনগণের সমর্থন পাবেন এটা ভাবলে বোকার স্বর্গে বাস করছে। কোন ট্যাগটুক না। কি করবেন? এই যে আমি বললাম কৃষকের জন্য করব, শ্রমিকের জন্য করব, যুবকের জন্য করব, ছাত্রদের জন্য করব, শিক্ষাকে অবৈতনিক করব, চিকিৎসাকে আমরা ফ্রি করে